দুপুর, ঘড়িতে 2:30, একেবারে ঠিক সময়, ঠিক দিনে আমরা উপস্থিত। ভালো আছি, ভালো থেকোতে। আপনারা সকলেই জানেন আজকে আমাদের অতিথি হচ্ছেন মনোরোগ চিকিৎসক শীনা মিশ্র ঘোষ। কাল থেকে আমাদের না এই একটু ভেতরের খবর, গোপন কথা আর কি, আমরা না একটু একটু জিজ্ঞেস করি পরস্পরকে সাধারণত যে কি বলবো কালকে, কি বলবো। তা ন্যাচারালি আমার এই বিষয়ে খুব একটা দায়িত্ব থাকে না, আমি ওদের উপর ছেড়ে ছেড়ে দিই। তা কালকে এরকম কথা বলতে বলতে খুব মজা হলো, আমি ওকে বললাম যে তুমি বলো, মানে একদম সপ্তপদী স্টাইল। তখন বললে কে বলতে তু, আমির খান স্টাইলে। এই করতে করতে আমরা ঠিক করলাম যে সত্যি সত্যি আমাদের জীবনে না অনেক না বলা বাণী আছে, না বলা কথা আছে, যেগুলো বলা হয়ে ওঠে না। হয় কেউ বাধা দেয়, যাই হোক সে অনেক রকম হয়, সেটা আমরা টেলিফোনে না হয় শুনবো, আর আমরাও আমাদের কথা বলবো। তার ফলে কোথাও কোথাও একটা অব্যক্ত ব্যথা তৈরি হয়, কোথাও বুঝিয়েই উঠতে পারা যায় না আমি কি বলতে চেয়েছি। এইসব নিয়ে আমরা ভাবছিলাম আলোচনা করব। তার ভালো আছি ভালো থেকে তো সেই সমস্ত না বলা কথা বলার একটা জায়গা, যেখানে আপনারা সহজেই নিজেদের উন্মোচন করতে পারেন। ফোনের নাম্বারটা বলে দিই, 40073267, 40073269। চলে আসুন। কেমন আছে? তোমার সঙ্গে কতদিন পরে দেখা হলো। খুব ভালো, তোমাকে দেখে খুব ভালো লাগে। আমার মাঝে মাঝে ভাবি যে সত্যি কতদিন, কিরকম হয় কি এখানে না এমন একটা সম্পর্ক আমাদের সবার পরস্পর তৈরি হয়ে যায়, একটা মনে খোঁজ চলে। সত্যি তাই, যে কেন অনেকদিন দেখা হলো না বা কেমন আছে, নিশ্চয়ই খোঁজ চলে। আবার কখনো কখনো এরকম হয় যাদের সঙ্গে আমি খুব বেশি এখানে বসি, তাদের অন্য কারোর সঙ্গে দেখলে একটু হয় হাসি। হ্যাঁ, এই দেখো এগুলো তুমি কিন্তু সব এগুলো বলার কথা নয়, কিন্তু সব বলে দিচ্ছ আজকে। বলে দিচ্ছি, এগুলো বলে দিলে না একদিক থেকে খুব ভালো থাকো, আবার তুমি কথাটা ঠিক স্পিরিটে নিলে, সেই তো তুমি এটা ভাবলে না যে বাবা অন্যদিকে হিংসুটে, সেই তো একদমই তাই। হ্যাঁ, এইটা বলবার একটা অবকাশও তো থাকা দরকার। নিশ্চয়ই। আমার মনে আছে আমার বাবা চলে গেছেন তখন, তা আমাদের তো যৌথ পরিবার, সেখানে আরেকটি বউয়ের বাবা আসতেন, এলে না আমার একটা অদ্ভুত ভালো লাগা হতো। মানে আমরা বাপি বলতাম, ও যেহেতু বাপি বলতো আমরাও বাপি বলতাম, আমিও বলতাম, মেসমশাই বলতাম না, বাপি এসেছেন। একটা না কোথাও একটা ভয়ানক ভালো লাগার বৃত্ত তৈরি হতো, সেই সঙ্গে না একটা ছোট্ট দুঃখ হতো যে আমার বাবা আসেন না বা আসতে পারেন না, নেই বলেই আসতে পারেন না। এর মধ্যে কিন্তু কোনো ঈর্ষা নেই, এর মধ্যে কিন্তু কোনো অমঙ্গল কামনা নেই, একদমই নয়, নেই। কিন্তু আমি দেখেছি কেউ হয়তো সেটার এমন একটা মানে করলো যে যখন না আমার আর এই কথাটা বলতে ইচ্ছে করতো না। এক্স্যাক্টলি, যেমন দেখবি সমবয়সী ছেলে একজনের হয়তো মারা গেছে, ছেলে নেই, সেই বয়সেরই কেউ এলে পরে মনে হয় আমার বাচ্চাটা থাকলে আজকে সে এত বড় হতো। এই মানে যে বাচ্চাটা আছে তার একেবারেই নয়, নিশ্চয়ই, কিন্তু মনে পড়ে না। নিশ্চয়ই, এরকম ভয়ানক সব। আবার এই কথাটা কখনো কখনো যদি কেউ বলেও দেয় উর্মিদি, যে যে যা বাচ্চা নেই আর সে যদি এটা প্রকাশ করে ফেললো বা এক্সপ্রেস করে ফেললো, অনেক সময় সেটা কিন্তু মিস ইন্টারপ্রেটেড হয় আরেক জায়গায় গিয়ে। মানে ধরো সেই সময় জানি না যে প্রস্তুত মা সে কিভাবে নিল সেটা বোঝা গেল না, হয়তো আরেক জায়গায় গিয়ে এটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে বললো যে দেখো ও কিরকম, ওর কাছে আর যাবো না বাবা, ও ভীষণ আমার বাচ্চার দিকে নজর দেয়, এটাই বলছি, মানে ঠিক সুরে বাজে। এবার একটা নিজের উইকনেস। তারপর আমরা অনেক সময় এরকমও করি যে ধরো নিজের ওপর একটা জোক ক্র্যাক করলাম, নিজেকে নিয়েই মজা করলাম, সেটা আমি তোমার সাথে তোমার প্রেজেন্সে করলাম। এবার তুমি যদি আমাকে একটা লার্জার সার্কেলে, যেখানে হয়তো আমার একটা সেলফ ইমেজ আছে বা অন্য কোনো আছে, যেখানে আমি অতটা মানুষের সাথে ক্লোজ নই বা কিছু, সেখানে যদি হঠাৎ বলো এই শীনা কি ওই জোকটা কি করেছিলে, করো করো করো,
তখন তো একটু তো নিশ্চয়ই আমি অস্বস্তি বোধ ফিল করব, কারণ আমি নিজের ওই পোর্শনটা সেখানে এক্সপোজ করতে চাই না। রাইট এ নয়, সেটাই সার্কেল নয়, রাইট। আর আমি সেটা এক্সপোজ করতে চাই না। ইট মে বি মাই উইকনেস, ইট মে নট বি মাই উইকনেস, ওটা কিন্তু আমার স্ট্রেংথও হতে পারে, প্রোপ্রাইটিও হতে পারে। অ্যাবসলিউটলি আমি সেটা জানাতে চাই না আরেকজনকে। কিন্তু এরম ভাবে কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি মানুষের মধ্যে দুটো মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায় বিকজ অফ দিস। কারণ মানে হয়তো সেটা তুমি কিছু ভেবেই বলনি, ইন্টেনশনালি নয়। না না, এটা মনে হতেই পারে। এই কদিন আগে যেমন আমরা একটা র্যালিতে আমাদের যাওয়ার কথা আমরা জানি না, আমাদের বলা হয়নি যে তোমরা সকালবেলা সেখানে এসে, ফলে আমরা একটা শপিং এর প্রোগ্রাম করেছো। তা আমাদের একজন নিতে এসেছে, এদিকে র্যালির ওরা গাড়ি পাঠিয়েছে। তো কিন্তু আমাদের তো কিছু ঠিক নেই। আর যিনি আমাদের নিয়ে যেতে এসেছেন তিনিও তার প্রচুর কাজের মানে সমঝোতা করে এসেছেন যে আমরা গেস্ট এই হিসেবে। তো সেখানে যে আর কি মধ্যবর্তী যে মানুষ, মিডিয়েটর যিনি, তিনি বলছেন, তিনিও যাচ্ছেন শপিং এ, তিনি বলছেন ওরা সবাই তো শপিং এ যাচ্ছে। কথাটা তো ভুল ভাবে যাচ্ছে। তা আমি তখন বললাম যে না, এইভাবে বলো যে আমাদের আগে থেকে বলা হয়নি বলে আমরা এটা প্ল্যান করেছি। রাইট, এই বলার জন্য মানে তার ফলে হচ্ছে কি, যারা আর কি র্যালিটা অর্গানাইজ করছে তারা ভাবছে আমরা শপিংটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। মানে এগুলো থেকে তো সব ভুল, একদমই তাই মেসেজ যায়। আর এরকম খুব যদি হতে থাকে সিনাপ, তোমার প্রত্যেকটা কথা যদি ভুলই ভাবে নেওয়া হয়, তখন তোমার না বলার ইচ্ছেটা চলে যাবে, সেটা একটা ভারী হয়ে যায় ভেতরটা। একটা ফোন নেই, কি বলতে উর্মিমালা বলছে। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে আমার মানে আমি নাম প্রকাশ করতে চাইছি না। না বলতে হবে না। হ্যাঁ, আমার নমস্কার নেবেন আপনার দুজনে। আমার নমস্কার। হ্যাঁ, আমি বলছি যে আমার এক দাদার সাথে আর কি, বুঝলেন তো, হ্যাঁ মানে কিরকম সম্পর্কটা বরাবরই, মানে দাদা খুব মানে কিরকম একটু চুপচাপ ধরনের, বুঝলেন তো। আমার সাথে আমি যে খুব হাসি খুশি হই হুল্লোড় করতে ভালোবাসি, সেটা মানে ওকে বোঝাতে পারলাম না কোনোদিনই। কিন্তু ও আমার সাথে ঠিক মানে একটা ওপর ওপর একটা সম্পর্ক রেখে যাচ্ছে, বুঝলেন তো। মানে একটা হাসি খুশি ভাবে কথা, আর কিন্তু অন্য কারোর সাথে, বন্ধু বান্ধব বলুন, অন্য আত্মীয় স্বজনদের সাথে বলুন, ঠিক সম্পর্কটা ঠিক রেখে যাচ্ছে। এতে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি কি কিছু অপরাধ করেছি, আমি কি কিছু করে ফেলেছি, এরকম একটা অপরাধ বোধে ভুগি আমি, যার জন্য আমাদের সম্পর্কটা হয়ে গেছে ঠিক মানে ভালো সম্পর্ক বলতে পারবো না আমি। এইটাতে দূরত্ব হয়ে গেছে একটা, বুঝেছেন তো। এখন একদিন এই প্রসঙ্গে একটু মানে ভুল বোঝাবুঝি হওয়াতে দাদা অনেক কিছু আমাকে বললো যে এরকম, হ্যাঁ তুই এই করেছিস, মানে অনেক কিছু করলো। তার বলাতে আমি বললাম ঠিক আছে, আমার যদি কিছু অপরাধ হয়ে থাকে আমি আর বলবো না, আমি আর এই কথাগুলো বলবো না। তা সত্ত্বেও দেখছি তারপরেও ক্ষেত্রে একই রকম, কোনো তার পরিবর্তন নেই। এটা কেন হচ্ছে? এটার জন্য আমি ভীষণ মর্মাহত হয়ে থাকি মাঝে মাঝে। যার জন্য আমার পরিবার, আমার ছেলে বলুন, আমার স্বামী বলুন, হ্যাঁ ঠিক মতন ওর সাথে ঠিক একটা ভালো লাগার কথা বলতে গিয়েও আটকে যাই, হয়তো মানে রেসপন্সটা ঠিক মতন পাই না আমরা। আচ্ছা, ওই দাদার কাছ থেকে? হ্যাঁ, দাদার কাছ থেকে। আর কিন্তু ঠিক আছে, বৌদি বলুন, মা বলুন, সব ঠিক আছে, বোন বলুন, সব ঠিক আছে। তো এইটা নিয়ে মানে একবার সরাসরি কি কথা বলেছিলেন যে আমি এরম ভাবে মেশার চেষ্টা করি কিন্তু তুমি? হ্যাঁ, সেটা বলেছি, চেষ্টা করেছি। কিন্তু তার সত্ত্বেও সেই রেসপন্স, ভালো যে গুড রেসপন্সটা পাবো, সেটা পেলেও একটা আমি মনে মনে ভাবি যে সেটা যদি পাওয়া যায় তাহলে আমি আমার জিনিসগুলো আমি রেকটিফাই করতে পারি। সে কি সেরকম ওই প্রসঙ্গ নিয়ে ডাইরেক্টলি উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গ তুলে উত্তর দিল? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। আচ্ছা, মানে এটা হয়েছে ওটা হয়েছে, পুরনো কথা টেনে অন্য রকম কথা বলে, এটা ডাইরেক্ট এটার কোনো উত্তর করে দেয়, ওই কথাগুলো ইগনোর করে দেয়, বুঝেছেন। এটা নিয়ে আমি ভীষণ মানে মন খারাপ হয়ে থাকে যে কেন এই জিনিসটা কবে, একটা মিউচুয়ালটা কবে হবে, রাইট,
বুঝেছেন তো? আর আমি ভীষণ আমাদের আত্মীয় স্বজন পরিবারের সাথে আমি খুব খোলাখুলি আত্মীয় মানে মিশতে ভালোবাসি। আমি চাই ওর 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 ভুলটা ওর মানে জটটা খুলে দেওয়ার, কিন্তু কিছুতেই যেন পারছি না। আপনি কি ওই দাদার থেকে একটু বেশি পপুলার ফ্যামিলিতে, মানে সবাইকে আপনাকে নিয়ে একটু হইচই করতে একটু বেশি ভালোবাসে ওই দাদার থেকে? হ্যাঁ, আমাকে নিয়ে সবাই একটু হইচই করতে ভালোবাসে দাদার থেকে, এটা ঠিক। বুঝেছেন তো? অনেকগুলোই অ্যাকচুয়ালি উত্তর আমরা পেয়ে গেলাম, আপনি শুনতে থাকুন, আমরা ডিসকাস করি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি উর্মিমালাদি, এখানে বোঝাই যাচ্ছে যে দাদাকে যখন পুরোপুরি একদম ডাইরেক্টলি আমরা কনফ্রন্ট যখন কোনো মানুষকে করি, আর সে যখন সেটার মানে একদম ডাইরেক্টলি কোনো আলোচনায় সে যেতে চায় না, তার মানে সেই এরিয়াটাই একটা গ্রে এরিয়া তার জন্য, আর খুব আনকমফোর্টেবল একটা এরিয়া, মানে অকওয়ার্ড একটা, যে আমি ওটা নিয়ে কথা বলবোই না। আর সে কিন্তু যথেষ্ট অ্যাওয়্যার যে আমি এরকম ভাবে একটা ব্যবহার করছি। হ্যাঁ, তো এখানে বোঝাই যাচ্ছে যে উনি একদম ওই প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলতেই চান না, কারণ উনি অ্যাওয়্যার যে উনি এরকম করে একটা মানে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি করছেন যে বোনের সাথে, এটা উনি নিজেও অ্যাওয়্যার। কিন্তু যখন এটা তুললো কথাটা, তখন বোঝা যাচ্ছে যে ওনার হয়তো বা কোথাও কিছু এরিয়াজ আছে যেখানে উনি অতটা কমফোর্টেবল নয়, কিছু জায়গায় হয়তো বা বোনকে একটু সুপিরিয়র মনে করে, কোথাও নিজের কিছু একটা ঘাটতি দেখে বা ইনফিরিয়রিটিটা ফিল করে, যে সবাই হয়তো একটু মানে বোনকে বেশি হতে পারে যে একটা সিবলিং রাইভালরি আছে, বা বোনকে সবাই প্রেফার করছে, সেরম হয়তো ইম্পর্টেন্সটা দাদাকে দেয়া হচ্ছে না। ওইখানে যখন প্রেজেন্ট আছে সেখানে ঠিক আছে, আর এটা ডাইরেক্টলি ছোট বোনের সাথেই হচ্ছে, অন্য কারোর সাথে হচ্ছে না। সো অফকোর্স এটাতেই বোঝা যাচ্ছে যে একটা খুব স্ট্রং সিবলিং রাইভালরি কাজ করছে। আর কোথাও হয়তো ওই যে বড় হয়ে ওঠার সময় তুলনাটা হয়েছিল, আর যার জন্য এরকম ইনঅ্যাডিকুয়েট ফিলিংস তার মধ্যে, যে আমি অতটা অ্যাডিকুয়েট নই বোনের মতন, বোন যতটা পারে বা কিছু। আর সেটা যখন সোজাসুজি কথা বলছে তখন সেটাও পছন্দ হচ্ছে না, অথচ এটাও সেন্স করছে না যে দূরত্বটা বেড়ে যাচ্ছে। কোনো একদিন নিশ্চয়ই সে রিয়েলাইজ করবে, তখন দুঃখ পাবে। কিন্তু ওনাকে আপাতত এইটা বলা যেতে পারে যে এক্সপেকটেশন লেভেলটা যত কম রাখা যায়, মানে ধরেই নেওয়া যাক না যে ওর এরম স্বভাব, আর অন্তত যতটুকু সময় সামনাসামনি পাই ওটাই এনজয় করি। আর সবার সঙ্গে তো ঠিক আছে, ইকুয়েশনটা বৌদি হোক, বাচ্চাদের সঙ্গে, বোনেদের সঙ্গে। আর এটা না সেনা ভীষণ কমন একটা অ্যাডোলেসেন্ট স্টেজে, তুমি দেখবে মেয়ে যত আদর পায়, রাইট, তত কিন্তু ছেলেগুলো পায় না, মানে পায় না এত মুখ। তার ফলে ওরা একটা স্টেজে ওরা ভয়ানক মুখ চোরা হয়ে, রাইট, ওরা কিছু বললেও সেটা একটু বাঁচাল। আর একটা মেয়ে যদি কথা বলে, ও বাবা কি সুন্দর, তাকে যতটা করা হয়, সাধারণ মধ্যবিত্ত বাড়িতে আমি দেখছি একটি মেয়ে একটা ছেলেকে ওই একই বয়সে অথবা কাছাকাছি বয়সে, তার ফলে না ওই দাদার যেরকম হয়েছে, হয়তো আমি জানি না, মনে হতেই পারে যে আমি বলে কি করব, সেই তো হতে পারে। কারণ বাড়িতে কারণ বাড়িতে মেয়ে আর একটা ছেলে আর একটা মেয়ে যখন হয় ফ্যামিলিতে, ছেলে সবসময় ধরো বাইরে মুখ, মেয়েটি তো বাড়িতে থাকে, মার সাথে একটু শেয়ারিং, কিংবা ইভেন বাড়ির একটা ডে টু ডে কি অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে, সেটাও মেয়েটাই বেশি এক্সপোজার, বাবার সঙ্গে আহ্লাদিপনা করতে পারে, ছেলেদের ওই বয়স থেকে একটা দূরত্ব হয় বাবার সঙ্গে। এক্স্যাক্টলি। তো সেখানে আর বাবা মাও হয়তো ফিল করে যে যেহেতু মেয়ে বেশি সময় থেকেছে, তাকে বলা যায়, তাকে অথবা একটা তো আমাদের সময় যেটা ছিল, ও তো চলে যাবে অন্য বাড়ি, কাজে ওকে একটু বেশি আদর করি, আর কদিন থাকবে, তুই তো থাকবি, সেই এইসব কিছু পুরনো। কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা কম করে, তা নয়, এক্সপ্রেশনটা সেটাই এক্সপ্রেশনটা আলাদা। হ্যাঁ বলুন, উর্মিমালা বলছি। নমস্কার। নমস্কার, আমি সিঙ্গুর থেকে সুকান্ত কোলে বলছি। হ্যাঁ বলুন। আপনি যে ভূমিকাটা বললেন সেই প্রসঙ্গে আমার একটা অভিজ্ঞতা আছে, আমি সেটা আপনাদের সঙ্গে সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। বলুন। শরৎচন্দ্রে শ্রীকান্ত পড়তে গিয়ে রাজলক্ষ্মী আর শ্রীকান্তের এই যে কথোপকথন গুলো চালিয়ে যাচ্ছেন লেখক, সেইখানে এই না বলা ব্যাপারটা যে কত মারাত্মক আমি সেটা বলতে চাই। এবং রাজলক্ষ্মী যখন বলছে যে
তুমি একরকম বলি, মানে মোটামুটি আমি ভাবটা বলছি, হুবহু আমার কাছে বই নেই, বলতে পারবো না, যে তুমি একরকম বলি দিয়েছ, আমিও একরকম বুঝে নিয়েছি, আর চাকর বাকররা কি ভাবছে তুমি যাবে যাও, কিন্তু ব্যাস শরৎচন্দ্র অমনি শ্রীকান্তর মুখ দিয়ে বললে কিন্তুটা আবার কি। তাতে দেখা গেল যে কথাটাতে রাজলক্ষ্মী উত্তর দিল সেটা কিন্তু ঘটনাক্রম যেভাবে চলছিল সেটার সঙ্গে কিন্তু সঙ্গতি নেই। এখন এই কিন্তুর পর কি বলতো আমার প্রশ্ন জেগেছিল, তখন নানান স্যারের কাছে যাই যে স্যার এই কিন্তুর পর বাক্যটা কি হতো। তখন আমাকে কয়েকটা স্যার ঠিক এরকম বলেছিল, এগুলো নিয়ে তুমি এত মাথা খারাপ করছো কেন। আমি বলছি স্যার এখানটা বুঝতে হলে আমাকে ওই বাক্যটা বুঝতে হবে। যাই হোক, আমি দীর্ঘদিন লেগে থাকার পর আরো পেছন থেকে বারে বারে পড়ে কিন্তু ওই কিন্তুর পরের বাক্যটা কমপ্লিট করার পর মনে হয়েছিল শরৎচন্দ্রদের ভাবনা সত্যি অনেক উঁচুতে। সেটা এরকম হবে, কিন্তু আমি কি থাকতে পারবো, এটা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম অভিজ্ঞতা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এইটাই হচ্ছে সাহিত্যের মজা, জানো তো, কোনো যেহেতু আলাদা করে কিছু বলা থাকে না, তুমি তোমার মতো করে বুঝে নাও, বুঝে নিতে পারো। এবং এইটা নিয়ে মাথা ঘামানোটাও কিন্তু একটা ছোট্ট কথা। এবং সেই রবীন্দ্রনাথে আমার না বলা বাণীর ঘনযামিনীর মাঝে, অ্যাকচুয়ালি এটাও কিন্তু একটা না বলা কথাই। উনি ওনার যার সঙ্গে ওনার ঠিক ঠিক সম্পর্ক, তুমি ধরে নিতে পারো কলিগই বলতে পারো, যার কাছে যে ফোনটা আগে এসেছিল উনি সহজ হতে পারছেন না, রাইট, সহজভাবে সহজ কথাটা বলতে পারছেন না, সেটাই এগুলোও হয়। এখন সেটা হতে পারে যে ওনার নেচারই আমার ছেলে খারাপ হতে পারে, কিন্তু আমি যদি তার সত্ত্বেও সেটা না বুঝিয়ে বলতে পারি সেটা আমারও কোথাও দৈন্য, সেই তো, তাহলে তো গ্যাপটা বেরিয়েই যায়। এক্স্যাক্টলি, সেটাই আমার মনে হয় যে বলতে পারছে না। আর অ্যাকচুয়ালি এটা পুরোপুরি একটা অ্যাডাল্ট লেভেলের প্রবলেম, যেটা ম্যানিফেস্টেশনটা অ্যাকচুয়ালি ছোটদের মধ্যে হচ্ছে, এবং ছোটদের প্রবলেম বলে পোর্ট্রে করা হচ্ছে। ছোটরা কিন্তু একদম ছোটদের মতো ইনোসেন্ট। 8 বছরের দাদা সে লাঠি মারতেই শেখাচ্ছে, সেটাই তো শেখাবে আর কি, মানে বদমাইশি বুদ্ধিগুলোই তো সে দেবে, তারও এক্সাইটিং যে আমি যখন হবো বাবার মতো বড় তখন কিন্তু তখন নিয়ে দাদার খাতা খানা, দাদা তো একটা ভীষণ ব্যাপার, আমি দাদা আমি যা শেখাচ্ছি ও শিখছে, সেটাতে তো ওর একটা ভীষণ বিরাট একটা অ্যাচিভমেন্ট ফিলিং। তো সেটা হচ্ছে, এবার মারা যদি তাদের ইকুয়েশন গুলো ঠিক না করে তখন তো অটোমেটিক্যালি এটা একটা ওয়ান আপমেনশিপ, একটা রেশারেশি, যে হয়তো পুরো ওনাকেই খারাপ বলে দিল, মানে বাচ্চাকে বলছে যে তুমি এটা করো না, মানে হয়তো মাকেই পুরো ডাইরেক্ট করে বলা হচ্ছে, বা সেটাই তো ওরা মানে খুব পার্সোনালি ব্লোটা নেয় আর কি। জয়েন্ট ফ্যামিলিতে ইউজুয়ালি এগুলো দেখা যায়, নট সামথিং খুব যে মানে কিছুই না। মানে আমার সব থেকে যেটা আর কি এখানে বক্তব্য আছে, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং বলে একটা ব্যাপার আছে। মানে যিনি ফোন করেছিলেন ওনার বলার ভঙ্গির মধ্যেও না একটা ভয়ঙ্কর সর্বনাশের আভাস ছিল, পিচ, যেটাকে আমরা যারা গলার কাজ করি বলি, ফিস করে একটা ভীষণ রকম ব্যাপার হচ্ছে, এটা ভূতের গল্প হতে পারে, এটা খুনের গল্প হতে পারে, তা কিন্তু নয়। এটা এই যে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে বলা হচ্ছে না, কমিউনিকেশন স্কিল কোথাও একটা ল্যাকিং, যে কারণে দুটো মানুষ, আমরা তো মনে করি দুই যা মানে দেয়া কলিগ একটা সংসারে, একই কাজে একই ভূমিকা, কেউ আগে এসেছে কেউ পরে এসেছে, কিন্তু ডিউটিজ আর অলমোস্ট সেম। সেই তো, সেখানে যদি আমরা সহজ না থাকতে পারি তাহলে ডিউটিজ আর সেম, গ্রিভান্সেস আর সেম, সবই এক, মানে পাওয়াটাও এক, হ্যাঁ সবই এক, কাজে ওইগুলো একটু ঠিক করে ফেলা ভালো। আর যে কথাটা বলা হয়নি, হচ্ছিল কিন্তু আটকে গেল, যেটা আমার সব থেকে সুন্দর লেগেছে, সেটা হচ্ছে সাইলেন্স। হ্যাঁ, চুপ করেও কত কথা বলা যায়। একটা আমরা ছোটদের ক্ষেত্রে দেখেছি, তুমি দেখবে খুব বেয়ারাপনা যদি বাচ্চারা করে, তখন মা যদি কথা বলা বন্ধ করে দেয়, সেটাও কিন্তু খুব এফেক্টিভ হয়, খুব এফেক্টিভ হয়। স্বামী স্ত্রীর মধ্যেও দেখেছি, রাইট,
খুব অসম্মানিত যদি কেউ কাউকে করে, স্ত্রীও করতে পারেন, আমি বলছি না স্ত্রীরা সবসময় একদম ভীষণ সাফার, তা না, কিন্তু বা স্বামী যদি করেন সেক্ষেত্রেও কিন্তু নৈশব্দ একটা ভূমিকা। রাইট, অনেক কিছু ইট স্পিক্স ভলিউমস সাইলেন্স। আর উর্মি মালাদি এরকমও যখন আমরা লিসনারের রোল প্লে করি, ধরো অ্যাজ থেরাপিস্ট, তখন মানে ধরো কেউ এসে একটা কিছু বলছে, সেখানে জাস্ট সাইলেন্স মেনটেন হচ্ছে, কিছুই কিন্তু ফিজিক্যাল নন ভার্বাল জেস্টার্সও কিছু নেই, যে আমি মাথা নাড়ছি বা হু হা করছি, সেটুকুও নয়, জাস্ট সাইলেন্স। এটাতেও কিন্তু মানে যে বলছে সে কিন্তু কোথাও একটা ফিল করে যে আই এম বিং হার্ড, মানে কিছু একটা মানে যে হ্যাঁ কিছু বলছে না, কিন্তু সে আমার কথাটা মন দিয়ে চুপ করে শুনছে, যে সেটাতেও কিন্তু একটা খুব একরকমের রিঅ্যাসুরেন্স বলো বা একরকমের রিলেশন, ওপেন আপ। আর তার থেকেও একটা খুব মানে একটা মানুষ একটা পাওয়ার ড্র করে, যে তার মানে আই এম বিং হার্ড, আই এম বিং রিঅ্যাসুরড, মানে আমি কোথাও একটা হয়তো ঠিক বলছি, মানে আই এম বিং অ্যাকসেপ্টেড, এই ফিলিংটা খুব স্ট্রংলি আসে। অনেক সময় আমরা কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে হলে আমরা একটা থার্ড পার্সনের কাছে যাই, সে নট নেসেসারিলি যে সেই থার্ড পার্সন সবসময় কিছু একটা ভার্ডিক্ট দেবে, ভার্ডিক্ট দেবে যে তুমি ভুল, তুমি ঠিক, বা তুমি ঠিক, তুমি ভুল, বা তোমাদের এখানে এরকম ভাবে সংশোধন করা উচিত, নট নেসেসারিলি, জাস্ট শুনলো, যে সেটাতেই কিন্তু ইউ গেট আ লট অফ স্ট্রেংথ অ্যান্ড এনার্জি, যে আই ওয়াজ হার্ড, আর আমার মনে হলো যে আমি যে আউটলেটটা করতে পারলাম সেটাতে আই ফিল আ লট রিলিভড। ওই বলতে গিয়েও হয়তো আমরা ফিল করি অনেক সময় যে যতটা গ্র্যাভিটি প্রবলেমটা মনে হচ্ছিল ভেতরে, সেটা বলার পর মনে হচ্ছে যে অনেকটা হালকা, ওটা অতটা প্রবলেম নয়, আমি নিজেই অনেকটা রিজলভ করতে পারবো। এই জিনিসগুলো হয় খুব, মানে খুবই পার্টিনেন্ট এই জায়গাগুলো। তারপর আবার অনেক সময় অনেকে লিসনার আছেন যারা খুব সাইলেন্ট লিসনার, কিন্তু ভীষণ অ্যাটেন্টিভ লিসনার, ভীষণ অ্যাটেন্টিভ। হয়তো 2 মাস বাদে সে হয়তো বলল, হ্যাঁ তোমার ছোটবেলাতে ওইখানে কেটেছে, এক্স্যাক্টলি মনে আছে, তোমার মনে হয় যে ওমা এত ঠিক একটা লোক, এতদিন ধরে এত ডিটেইলে তার সে শুনেছে আর মনে রেখেছে। আসলে আমরা সবাই তো ভীষণ মনোযোগের কাঙাল, সেইটাই, সবাই ভীষণ মনোযোগের কাঙাল না। আর সেটা আমার মনে হয় নিজেরটা বলতে চাই বলে, জানো তো, নিজের কথাটা নিয়ে আমরা এত বেশি ব্যস্ত থাকি। আরো এটাও এরকমও আছে, ধরো তোমাকে আমি আজকে বললাম যে তোমার সম্পর্কে আমি কারোর কাছে গিয়ে বলছি, সে হয়তো তোমায় চেনে, আমি শিনা নামটা উচ্চারণ করা মাত্রই সে তোমাকে কতটা চেনে বোঝাবার জন্য এত বেশি ব্যস্ত হয়ে পড়ে, আমি না শিনার পরে আর খুব একটা এগোতে পারি না। রাইট, এটা মানে যে কোনো বিষয় তুমি দেখবে যে এখন ব্যাংক ট্যাঙ্ক নিয়েও যে যতটা জানে না, কিন্তু সবাই না সব জানে বলে আবার এত কথা বলতে শুরু করে, এবং এই ধরনের মানুষের আবার তাদের কথাটা শেষ না করে থামে না তো। আর তারা মানে অন্য মানুষের মধ্যে কি চেঞ্জেস আসছে, ফেশিয়াল এক্সপ্রেশনস, নন ভার্বাল জেস্টার্স, বডি ল্যাঙ্গুয়েজ, কিচ্ছু দেখবে না, মানে সেই মানুষটা আদৌ সত্যি আগ্রহী কিনা তোমার প্রত্যেকটা কথা শোনার জন্য। হয়তো বা প্রথম দিকে আগ্রহ দেখিয়েছিল, কিন্তু প্রথম 2-3 সেন্টেন্স অব্দি সে আগ্রহ দেখালো, তারপর তুমি তো 13 নম্বর সেন্টেন্সে চলে যাচ্ছ আর এক্সপেক্ট করছো যে সে তোমাকে অ্যাটেনশন দেবে। সেটা তো নাও হতে পারে, সেটাও সেই কিউটাও তো ধরতে পারা। আমাদের টেলিফোনে যেমন হয়, অনেক সময় দেখবে আমার বলি তো আমরা যে টিভিটা মিউট করে শুনুন, সে হয়তো কেউ বাইরে গিয়ে টেলিফোনটা করছে, সেখানে যদি হু হা আমরা না করি, হয়তো ওখান থেকে একটা আসে, শুনছেন, জিজ্ঞেস করে। এটার কারণটা হচ্ছে সে তখন আমাকে দেখতে পাচ্ছে না, রাইট, কিন্তু সামনে বসেও আমার সিগন্যাল অনেক সময় কাজ করে না, বুঝতেই পারে না, মানুষ চায় না, বুঝতে চায় না বলে, মানে এগুলো খুব অসুবিধের জায়গা, খুবই অসুবিধের জায়গা। এবং বেশিরভাগই আমি এরকম মানুষ আজকাল একটু বেশি দেখি, যারা সব জানে, যাদের কিচ্ছু জানবার নেই, শুনবার নেই, সেটাই নিজেকে নিয়েই ব্যস্ত, মানে সেলফ সেন্টার্ডনেসটা এত বেড়ে গেছে
যে আর আরেকটা মানুষ কি ফিল করছে, হয়তো কমফোর্টেবল ফিল করছে না, হয়তো ওই নিজেকে একটু এক্সকিউজ করতে চায়, হয়তো কোথাও একটু বাইরে যেতে চায়, সেটাও সে ফিল করছে না, বলেই যাচ্ছে কোনো কিছু তার মানে আরেকটা মানুষ শিফট করছে চেয়ারে বা কিছু, সেটা ধরতে পারছে না সে কিউ। আরো একটা দূরত্ব তৈরি হয়। ধরো এটাও আমি লক্ষ্য করেছি, তুমি খুব আগ্রহ নিয়ে আমাকে কিছু একটা বলতে এলে, আমি হয়তো তখন একটা কোনো কাজ করছি অথবা কিছু করছি না, টিভিটাই দেখছি হয়তো, হ্যাঁ সে বলে যাচ্ছে, আমি তার দিকে কোনো মনোযোগ দিচ্ছি না। এটা যদি বেশি ঘটতে থাকে না, তখন একটা দূরত্ব তৈরি হয়। যিনি বলছেন তিনি আর বলা বন্ধ করে দেন, একদমই তাই। তখন আবার যিনি শোনেননি তিনি অ্যাটেনশন চান। হ্যাঁ, কাজেই এই শোনার দিকটাও না মানে অনেক সময় সঠিক হয় না। একদম তাই। কেউ কেউ শুনতে চায় না, মানে শুনতে না চাওয়ার অনেক রকম আছে, প্রচুর কথা বলে, আর একটা আছে টোটাল ইগনোর করে। রাইট। খবরের কাগজ হয়তো পড়েই যাচ্ছে, আর ভাবছে হয়তো এই তো শুরু করলো, মানে এক্ষুনি হয়তো কাজের লোকের কথা শুরু করবে বা কিছু। হাজবেন্ড ওয়াইফদের মধ্যে ইউজুয়ালি খুব বেশি হয়, দূরত্ব তৈরি হয়। রাইট। এটা রিলেশনশিপটাকে না মানে কোনোভাবেই এগিয়ে নিয়ে যায় না। ইনফ্যাক্ট মানে একটু পুয়ার রিলেশনস, ইট লিডস টু পুয়ার। দুজনে ওয়ার্কিং হলে এটা তো ভীষণ হয়। স্ত্রী হয়তো এসে বললেন যে তিনি বাড়ির এই কাণ্ড করে আবার বাইরে এই করেছেন, তিনি তখন প্রমাণ করলেন যে তিনি অফিসে তার আজকে কি ভীষণ হেক্টিক যাচ্ছে, মানে কেহ কারো মন বোঝে না। এক্স্যাক্টলি। এবং সেখানে খুব একটা অথচ কিছুই নয়। হয়তো যখন স্ত্রী বলছে তখন একটু জাস্ট হয়তো বাড়ির কাজ নিয়েই বলছে, যে আমি অফিস করে এসে তারপর আমাকে বাজার করতে হলো, আজকে সন্ধ্যেবেলা মেড আসেনি, আমাকে ডিনারটা অর্গানাইজ করতে হলো, কিছুই না, সে সবই করেছে, করে হয়তো গরম গরম ডিনারও সে দেবে। এই মানুষটা কিচ্ছু না, জাস্ট ও আচ্ছা এইটুকুই যদি করে, জাস্ট দ্যাট পারসন ফিলস ভেরি হার্ড, মানে যে আমাকে শুনলো কথাটা, আর কিচ্ছু করতে হবে না, উঠে প্লেটও ধুতে হবে না, রান্নাও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট দিস মাচ। কিন্তু সেটুকুও করতে মানুষ রাজি নয়। ওই আমি কালকেও যে কথাটা বলছিলাম, এগুলো না ভীষণ কি বলি, মানুষের মধ্যে না খুব ভীষণ ডিসপ্যাশনেট বা নির্লিপ্তি বেড়েছে, অথবা এগুলো তো খুব অমানবিক। একজন ধরো হাড় ভাঙা খাটনি খেতে যাচ্ছে, তারপরে যখন সে, এটা আমাদের মায়েদের ক্ষেত্রে তো ভয়ানক হয়েছে। আমরা ভাবিনি মায়েরা কি পাথর ভেঙেছেন। এক্স্যাক্টলি। এখন নিজেরা যখন বাইরে বেরোই, ঘরে বাইরে সামলাতে গিয়ে এটা বুঝতে পারি। সত্যি তাই, যে মায়েদের দিকে সত্যি তেমন করে তাকানো হয়নি। যে তুমি একটু আগে তোমার মা দিদিমার কথা বললে না, মানে আমার তো মনে হলো যে দিদিমা স্ট্যাচুড সো লাকি। সত্যি তাই, যে তার মেয়ে তার এই ছোট্ট কষ্টের তা একটা বুঝে করে খবরটা রেখেছে। ইউজুয়ালি এগুলো তো একেবারেই হয় না, একেবারেই হয় না। আর বাবাদের একটু ধরেই নেওয়া হয় যে ওরা তো, মানে আমি বুঝতে পারি যে আমার মা আমার দিদাকে যতটা দেখেছে, আমি হয়তো আমার মাকে অতটা, মানে অত ডিটেলটাই হয়তো রিচ আউট করতে পারি না। বাট শি ইজ মাচ মোর ইন্ডিপেন্ডেন্ট, সেটা আলাদা কথা। বাট দ্যাটস আ থিং, যে ল্যাক অফ টাইম, নিজের সেলফ সেন্টার্ডনেস, আমার নিজের কাজ কর্ম, নিজের ব্যস্ততা নিয়ে হয় না। বিটুইন দ্য লাইনস অনেক সময় অনেকেই পড়তে পারে। রাইট, যার মধ্যে আসল কথাগুলো থাকে, সেই যার মধ্যে আসল কথাগুলো থাকে। এটা আমি ভীষণ একটা যে কোনো রিলেশনশিপে আমার মনে হয় যে এইটা খুব ভালো, মানে কিরম ভাবে কথাটা শুনতে শুনতে একটা ছোট বাচ্চাও তাকালো, সেটাও খুব দরকার। একটি গ্রোন আপ ছেলে বা মেয়ে, সে কিভাবে তাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, সেটা সে কিভাবে, সেটাও। টেলিফোন আছে কি? হ্যালো, আছে ফোন? না, টেলিফোন আমি ভাবলাম বোধহয় টেলিফোন আছে না। আচ্ছা, আমাদের সময় অবশ্য শেষের দিকে দৌড়চ্ছে এখন। তা তুমি একটু বলা না বলা নিয়ে তোমার কথা বলো। মানে এই জিনিসটাই যে মনে হয় যেন যে যেটা মনে আছে সেটা দুটো জিনিস আছে, একটা হচ্ছে সাবমিসিভ, একটা হচ্ছে অ্যাগ্রেসিভ। দুটো দিক, একটা স্কেলের দুটো দিক। যে আমি কিছু বলতে চাইলাম কিন্তু আমি বললাম না, কারণ
আমি খুব লজ্জা পেলাম বা ভাবলাম যে সেটা ওর কাছে খুব খারাপ, হয়তো খুব খারাপ ভাবে বলে ফেলবো, এই বলে একদম চুপ করে গেলাম, হ্যাঁ, বা যখনই আমি বলছি কিছু একটা বড্ড অ্যাগ্রেসিভলি বলছি, এই দুটোর মাঝামাঝি কোথাও একটা আসতে হবে। যে আমি সববারই চুপ করে যাচ্ছি, কিন্তু হয়ে গেলে অনেক সময় দেখা যায় উর্মিমালাদি যে অন্য মানুষটা বড্ড বেশি অ্যাডভান্টেজ নিয়ে নেয়, যে যেহেতু এই মানুষটা চুপ করে যায়, আমি সব ব্যাপারেই আমার না ভালো লাগাটা, আমার অপছন্দ ব্যাপারটা আমি জানাতে থাকবো। কিন্তু সেই মানুষটা যে একটা মানুষ, তারও যে অপছন্দের একটা জায়গা আছে, তারও যে খারাপ লাগার একটা দিক আছে, সেটা আমি কোনোদিনই জানতে চাইলাম না, বিকজ দ্যাট পার্সন ইজ সাবমিসিভ। আবার উল্টোটাও, যে সেই মানুষটা এত অ্যাগ্রেসিভ, এত সব সময় নিজের না ভালো লাগা বা না পছন্দের জিনিসটা সে জানায়, যে তখন অন্য মানুষরা সবসময় ওই ভয় ভয় থাকে, চুপ হয়ে যায়, থাকে এবং তাকে কিছু বলতেই পারে না। এবার সেটার মাঝামাঝি হচ্ছে একটা ফার্মনেস, একটা অ্যাসার্টিভনেস। মানে অনেক কিছু জিনিসই যেটা আমার খারাপও লাগছে, সেটা হয়তো আমি একটুখানি ফার্মলি যদি বলি, না রে তুই আমায় এরকম করে বলিস না, আমার এটা খুবই খারাপ লাগে, বা হোয়াট এভার, এটা আমার পায়ের উপর কেউ এসে দাঁড়ালে আমি লাগছে, সেটা তো বলার জায়গায় রাখতেই হয়, একদমই তাই। সো এই জায়গাটা নিজের জন্য তৈরি করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমি তোমাকে বলছি একটা জিনিস, যে এই জেনারেশন কিন্তু সেটা শুরু করে দিয়েছে। এরম ওটা একেবারেই নয় যে ওরা সব সময় সবকিছু একদম চুপচাপ মেনে নেবে বা সবটাই যে খুব অ্যাগ্রেসিভলি পেশ করবে, তা কিন্তু নয়। ওদের কিন্তু নর্মাল টোন অফ কথাবার্তাই হচ্ছে যে সো হোয়াট, তুমি মা বাবা, তোমাদের ডিউটি ছিল এটা করার, তোমরা করেছো, উইচ ইজ অ্যাকচুয়ালি ট্রু। আমরা সবসময় একটা মানে কন্ডিশনাল ভাবে করি, যে আমি তোমার মা, তুমি এরকম করতে পারো আমাকে, কি হোয়াট ইজ দ্যাট, তুমি মা, অফকোর্স তুমি মা, তোমাকে আমি ডিউ রেসপেক্ট দিই, ভালোবাসি, সবকিছু করি, কিন্তু মায়ের তো একটা রোল আছে, তুমি সেই রোলটাকে করেছো, তুমি আমাকে সেইটা দিয়ে ইমোশনালি বা অন্য কোনোভাবে তুমি এক্সপ্লয়েট করতে পারো না, অ্যাডভান্টেজ নিতে পারো না আমার। তো এই জায়গাটা যদি আমরা এমনি শুনতে খুব হার্শ লাগে, কানে খুব কষ্ট হয়, মনে দুঃখ হয়, কিন্তু যদি আমরা এটাকে খুব র্যাশনালি চিন্তা করি, এটা তো ঠিকই কথা, আমার মাও করেছে, তার মাও করেছে, তার মাও করেছে, আমিও করব, আমার সন্তানও তার বাচ্চার জন্য করবে, চলতেই থাকবে এটা। There's nothing that I'm doing out of the ordinary. কিন্তু ওই সত্যের লও সহজে, যেটাই হোক না কেন, সত্যের লও সহজে, এটাই বোধহয় শেষ কথা। এবং সব কথা বলা বলির পরে আমাদেরও শেষ কথা কি বলবে না। ভালো থাকবেন সবাই।